আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা। নীরব সন্ধ্যায় ঢাকার আকাশে যখন নামছিল শীতের হাওয়া, ঠিক তখনই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে থামে একটি উড়োজাহাজ। সিঙ্গাপুর থেকে ফেরা সেই ফ্লাইটের ভেতর ছিল একটি কফিন, জাতীয় পতাকায় মোড়ানো। কফিনের ভেতরে শুয়ে আছেন শরীফ ওসমান হাদী। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝাট, যাকে ঘিরে গত এক বছরে উত্তাল হয়েছিল রাজপথ, যার কণ্ঠে ভর করে ইনকিলাব শব্দটি নতুন করে প্রতিধ্বনিত হয়েছিল তরুণদের মনে। হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায়, তাহলে ঢাকা আর্টের এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদী ইনশাআল্লাহ। হাদী ফিরে এলেন, তবে জীবিত নয়, নীরব, স্থির, চিরবিদায়ের ভাষায়। বরিশালের এক মাদ্রাসা শিক্ষকের ঘরে জন্ম হাদীর। 6 ভাই বোনের মধ্যে সবার ছোট। মাদ্রাসার পাঠ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তার জীবনে খুলে যায় ভিন্ন এক দরজা। রাজ রাজ টিকাদিত্য জয়শ্রীর বলবীর, আমি চিরউন্নতশীল। রাজনীতি তখনও পেশা নয়, পরিচয়ও নয়, কিন্তু 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে যখন ছাত্র জনতার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশ, তখন হাদীর নাম ধীরে ধীরে উচ্চারিত হতে থাকে মিছিলের স্লোগানে, সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে, জনসমাবেশের মাইকে। আল্লাহর কসম ওয়াদা করে বলছি, আপনার যেই সন্তান কবরে গেছে, তাদের আরো যদি 100 ভাই মাটির উপরে থাকে, সেই 100 সন্তান ইনকিলাবের কর্মীরা। বড় কোনো দলের ব্যানার ছাড়াই জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির আন্দোলনের সামনের সারিতে ছিলেন তিনি। আগুনঝরা বক্তৃতা তাকে যেমন সমর্থক এনে দেয়, তেমনি বিতর্ক। নিজ ভাষাকে তিনি বলতেন মুক্তির মহাকাব্য। আমি তো পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। ব্যক্তিগত জীবনের শিক্ষক, স্বামী ও এক সন্তানের বাবা হাদী গত নভেম্বরে হত্যা হুমকির কথাও প্রকাশ করেছিলেন। এরপরই ঘোষণা দেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন। কিন্তু সেই যাত্রা থেমে যায় 12ই ডিসেম্বর। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আব্বাস ভাইয়ের এগেইনস্ট ইলেকশন করতেছি। উনি আমার খুবই ওয়েল উইশার, ফোন করে বললেন যে ভাই আপনি একটু কাইন্ডলি আপনার যে অবস্থা, আপনি একটা অন্য আসনে সুইচ করলে ইনশাআল্লাহ আপনি হয়ে যাবেন, আমরা আপনাকে সংসদে চাই। বিজয়নগরে গণসংযোগে চলন্ত রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানেই তার মৃত্যু হয়। হাদীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়ে দেশ। রোষের আগুনে পুড়েছে সংবাদপত্রের অফিস, রাস্তায় নেমেছে ক্ষুব্ধ জনতা। হাদী ভাইয়ের মাথায় গুলি লাগছে, তারা হাদী ভাইয়ের অপমানজনকভাবে সংবাদ করছে, এবং এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য ভারতের রয়ের সবচেয়ে বড় এজেন্ট। অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে ধৈর্যের আহ্বান জানালেও বাস্তবতায় উত্তাপ কমেনি। তিনি নেই, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই মৃত্যু কি কোনো পরিবর্তনের সূচনা, নাকি আরও অস্থিরতার ইঙ্গিত? রাজপথের সেই কণ্ঠ থেমে গেলেও ইনকিলাব শব্দটি কি তবে আরও জোরে উচ্চারিত হবে? MCTV, US।